ভৌতিক জাল। দর্শক, আমাদের ভৌতিক জালের আজকের এপিসোডে আমাদের সাথে একজন গেস্ট রয়েছে। তিনি তার জীবনের ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতাগুলো আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তার ঘটনাটি তিনি আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে এসে তিনি শেয়ার করতে চান। আমরাও তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা এখন আমাদের সাথে যে গেস্ট রয়েছেন তার নাম হচ্ছেন হোসাইন ভাই। তিনি চাঁদপুর থেকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা ওনার কাছ থেকেই ওনার জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতাটি আজকে আপনাদের সাথে সরাসরি আমরা শেয়ার করব। তো দর্শক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের গেস্ট হোসাইন ভাইয়ের কাছে ওনার জীবনে বাস্তব ঘটে যাওয়া অভিজ্ঞতাটি শোনার জন্য। তো হোসেন ভাই, আপনি অনেক কষ্ট করে দূর থেকে আমাদের কাছে এসেছেন, তো আপনার নাম পরিচয় যদি একটু বলতেন আমাদের লিসেনারদের জন্য। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ হোসাইন। আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর মতলবে। আমি বর্তমানে নারায়ণগঞ্জেই থাকি। তো আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের লিসেনাররাও ইনশাল্লাহ ভালো আছেন এবং খুব সুন্দরভাবে আমাদের লিসেনাররা ঈদুল আজহা উদযাপন করবেন এই আশাই আমরা ব্যক্ত করি। তো হোসেন ভাই, আপনার ঘটনাটি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। আপনি শুরু করুন। এটা ঘটনাটা হচ্ছে 2003 সালের ঘটনা। তো আমি 2003-এ বিদেশে যাওয়ার জন্য আমি ঢাকা আসছিলাম। ঢাকা আসার পরে আমি সবকিছু আমার ওকে হয়ে গেছে। তখন আমার ইমার্জেন্সি পরের দিন টাকা জমা দিতে হবে। তো আমি কি করব? ওই টাইমে তো আর বিকাশ ছিল না, এই কারণে একটু সমস্যা হয়ে গেছে। তখন আমি গ্রামের উদ্দেশ্যে আমি রাত্রে সদরঘাট থেকে চিন্তা করলাম যে লঞ্চে আমি চলে যাই। তখন সচরাচর আমাদের এলাকায় গাড়ির পথ ছিল না, যেহেতু অনেক রাস্তাঘাট ছিল কাঁচা। তো লঞ্চ পথে আমাদের একটু যাতায়াতের জন্য সুযোগ সুবিধা ভালো ছিল। তখন আমি ঢাকার থেকে সদরঘাট চলে যাই। তখন সদরঘাট যাওয়ার পরে তখন প্রায় বাজে তখন আনুমানিক 9টা থেকে 9:30। তো একটা লঞ্চ আছে সুরেশ্বর ওয়াবদা, সুরেশ্বর যায়। তো আমাদের এলাকায় একটা ঘাট আছে, ঘাটের নাম হচ্ছে মোহনপুর। ওই লঞ্চটা শুধু আমাদের মোহনপুর ঘাটেই টাচ করে। এরপরে ওনারা টাচ করার পরে কিছু যাত্রী থাকলে নামাই দিয়া, কিছু যাত্রী যদি পায় ওনারা নিয়ে ডাইরেক্ট সুরেশ্বরে চলে যায়। তো আমি ভাবলাম আর তো কোনো অপশন নাই আমার কাছে। তখন আমি উঠলাম। লঞ্চটা ছাড়ছে হইলো আপনার রাত্র 12টা বাজে সদরঘাট থেকে? জি, চাঁদপুরের উদ্দেশ্যে? না, সুরেশ্বরের উদ্দেশ্যে। তো সদরঘাট থেকে আমি যখন লঞ্চে উঠলাম, ওঠার পরে লঞ্চ আপনার 12টা বাজে ছাড়ছে। 12টা বাজে ছাড়ার পরে আমি লঞ্চে ছিলাম। তো আমি যেই ঘাটে নামবো ওইখানে আপনার প্রায় 2-2.5 ঘন্টা লাগে চাইতে। অনুমানিক কত 1:30টা থেকে 2টা অথবা এরকমই হইতে পারে। তো নামলাম লঞ্চ থেকে, আমি মোহনপুর ঘাটে নামলাম। নামার পরে আমার সাথে মাত্র 3টা লোক নামছে, আমি সহ 4 জন। তো আমি ঘাট থেকে যখন আমি আমার রাস্তা পার হইতাছি, এখন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোথায় যাবেন? তো উনি যে জায়গার কথা বলছে মানে কাছে, বেশি দূরে না। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো এটা মোহনপুর বাজার বলে। মোহনপুর বাজার। বেরিবাদের থেকে ঢালেই
মোহনপুর বাজার নামে একটা বাজার আছে, মোহনপুর বাজার বলে। আচ্ছা আমার বাড়ি ওই জায়গায়। তো আমি দেখলাম যে আমার সাথে যাওয়ার মতো আর কেউ নেই। তো আমি চিন্তা করলাম আমি আস্তে আস্তে হাঁটা শুরু করি। তো আমি মোহনপুর বাজার দিয়া আস্তে আস্তে হাঁটা শুরু করি। হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, এই হঠাৎ একবার পিছনের দিকেও তাকাই, এবার সামনের দিকেও তাকাই। চিন্তা করি যদি কোনো মানুষ যদি পাওয়া যায়, হয়তো কিছু আমার সাথে যদি সামনে যায়, একটা সঙ্গী পাওয়া গেলে আপনার চলতে মানে বাসায় পৌঁছাতে আরো সহজ বেটার হতো। আমি একা তো, আবার আপনার কমফোর্ট ফিল করতেন আর কি। এমনি সাহসী ছিলাম আমি, কোনো মানে ভয়ভীতি এরকম আমার কাছে মনে হয় না। আমি খুব সাহসী ছিলাম। তো যাইতেছি যাইতেছি, কাউরে তো আর পাইতেছি না। আর ওই টাইমে আপনার বিশেষ করে অনেক জায়গায় কারেন্ট ছিল, কারেন্টের লাইন টানা ছিল, কিন্তু অনেক জায়গায় আপনার বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না। আচ্ছা এই হোসেন ভাই, এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে আপনার 2003 সালে। 2003 সাল। তাহলে দর্শক আপনারা জানেন যে 2003 সালে গ্রাম অঞ্চলে কিন্তু তেমন বিদ্যুৎ সংযোগ ছিল না। ম্যাক্সিমাম বাড়ি ঘরেই আপনার তারা কুপি ব্যবহার করতো। কুপি, হারিকেন এই যাবতীয় জিনিসগুলো তারা ইউজ করত। বিদ্যুৎ অনেক গ্রামেই ছিল না। তিনি যেই সালের কথা বলছেন দর্শক, ওই সময় এরকমটাই গ্রামে রীতিনীতি ছিল, এভাবেই চলত। বিশেষ করে আপনার গ্রামের যেই রাস্তাঘাট গুলো ছিল ওই জন্য আপনার এতটুকু উন্নত ছিল না। যেমন এখন বিভিন্ন জায়গাগুলা দেখা যায় কি অনেক ছোট ছোট রাস্তা, তারপরে পাকা করা। তখন তো কাঁচা রাস্তা ছিল। আর তখন তো আপনার ছিল বেশি গাছ, যখন অনেক আগের গাছ ছিল। যেমন আপনার আমরা যখন আমাদের বয়স 20-21, আপনার তখনই আমরা দেখছি যে আরো 40 বছর 35 বছরের আগের গাছ ছিল আমাদের বাপদাদার আমলের। যে বেশিরভাগ আপনি তুলা গাছ, বড় বড় আম গাছ, তারপরে আপনার ওই যে বিভিন্ন গাব গাছ, অনেক বড় বড় গাব গাছ। আমি যখন হাঁটতেছি, তো যাদের বাড়ি মতলব, যারা মতলব চিনেন অত চিনতে পারবেন যে মোহনপুর বাজার পার হওয়ার পরে মাথাভাঙ্গা নামে একটা গ্রাম আছে। ওই গ্রামটার নাম হচ্ছে মাথাভাঙ্গা। যারা মতলব থাকেন তারা হয়তো চিনবেন যে মাথাভাঙ্গা। ওই মাথাভাঙ্গা গ্রামে স্কুল আছে। স্কুলটা পার হইলে সামনে আপনার পাসানির দিকে যে রাস্তাটা আছে, ওইটা হলো আপনার এই একটা 3 রাস্তার মোড় আছে। মাথাভাঙ্গা স্কুলটা পার হইলেই সাথে এখানে 2-3টা দোকান আছে, গ্রাম অঞ্চলের দোকান, ওই 4 দোকান মেগে। এই 3 রাস্তার মোড়ের আপনার ডাইন সাইডেও একটা পুষ্কুনি আছে, বাম সাইডে একটা পুষ্কুনি আছে, আবার সামনেও আরেকটা পুষ্কুনি আছে। তো এই 3 রাস্তার মোড় তো আমি ওই মোড়ের কাছে যখন আমি গেছি, 3 রাস্তার মোড়ের বরাবর, হঠাৎ করে দেখলাম যে একটা চিকা মানে আপনার আমাদের গ্রামের ভাষায় বললাম, হয়তো অনেকে চিকা নাম শুনছেন, ইঁদুরের মতো। যে দর্শক, চিকা উনি যেটা বোঝাচ্ছেন আপনারা অনেকেই চিনেন, তারপরেও আমরা যারা শহরে থাকি সচরাচর আমাদের চোখে পড়ে না। ইঁদুরের মতোই দেখতে, এক ধরনের চিকুন। ওরা ওদের একটা শব্দ করে, চিচিক চিচিক করে শব্দ করে। কারণ আমাদের গ্রাম অঞ্চলে আমরা ওদেরকে বলা হয় যে চিকা। ওরা খাবারের ভিতরে বেশিরভাগ আপনার এই খাবার খায় কম, কিন্তু খাবারের বিভিন্ন আঞ্জামপত্র নষ্ট করে, ময়লা করে। ওদের কাজই হলো এই কারণে ওরা রাত্রে চোখে দেখে বেশি, দিনে চোখে দেখে। এটা চিকা, আমরা বলি চিকা, ইঁদুরের মতোই। তো হঠাৎ করে দেখলাম যে ও আমার সামনে দিয়া চিচি চিচি করে গেছে। পরে আমি একটু ভয় পেয়ে গেছি। তো ভয় পাওয়ার পরে আমি জিদ করে আমি ওরে লাথি মারছি। আমি যখন লাথি মারলাম জোরে, তখন আমি নিজে স্লিপ খেয়ে পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে আমার পা দুইটা সামনে, আর আমার ঠিক মাজাটা রাস্তার মাঝখানে, আমার হাত দুইটা পিছনে। তো মোটামুটি ব্যথা পাইছি, কিন্তু তখন অনুভব করিনি ব্যথা, মানে পরে আস্তে আস্তে ব্যথার অনুভব। আর আপনার গ্রাম অঞ্চলের যে কাঁচা রাস্তার মাটি, ওগুলা যখন শুকায়া যায় তখন আপনার পাথরের মতো থাকে, শক্ত থাকে। আর পড়লে অনেক সময় আপনার হাত পা অনেক জায়গায় ছিলা যায়, যেটা বেশিরভাগ পাকা রাস্তাতে যেটা হয় আর। তো গ্রাম অঞ্চলের ওই মাটিগুলো অনেক শক্ত থাকে। তো হঠাৎ করে দেখলাম যে আমি ওঠার পরে হঠাৎ করে দেখলাম যে
সামনে আপনার 3 রাস্তার মোড় যখন আমি কাভার করে সামনে যাব, হঠাৎ করে দেখি যে সামনে তাকায়া দেখি যে একটা বিড়াল, সাদা কালার একটা বিড়াল ডাকতেছে মেয়াও মেয়াও করে। তখন আমি নার্ভাস হয়ে গেলাম। তারপরে যখন বিড়াল চলে গেল, হঠাৎ করে আমি সামনের দিকে অগ্রসর হইতেছি। এই সামনে অগ্রসর হওয়ার ধরেন 1 মিনিটের রাস্তা, অতটুকু অতিবাহিত হইলে একটা তুলা গাছ আছে, বিশাল বড় আকারের, অনেক মোটা, অনেক উচ্চ। তখন হঠাৎ করে দেখি যে পুরো তুলা গাছের মতো লম্বা, মানে মানুষের মতনই দেখা যায় দূরের থেকে। দেখলাম যে আমার মানে এখন যে বলতেছি আমার এতটাই পছন্দ হারা গেছে। ওই টাইমে জানেন তো আমি কি অবস্থায় ছিলাম। যখন আমি তুলা গাছের দিকে তাকাইলাম, কারণ এটা হলো আমার সামনের রাস্তা, আপনার তাকানোর পরে দেখলাম বিশাল এক দৈত্যর মতো, যেটা আমরা অনেক সময় অনেক সিনেমাতে দেখি দৈত্য বলি আমরা, এরকম আকৃতি, সাদা পোশাক পরা। তো আমি দেখার পরে হঠাৎ করে আমি যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হমু কি হমু না, মানে আমি একটা ইয়েতে পড়ে গেলাম, কনফিউশনে, ভয় বৃদ্ধি কাজ করতেছে। তখন আমি কি করবো, তখন আমার মাথায় তেমন কাজ করতেছে না, কি সামনে যাবো আমি পিছে ব্যাক করি। তখন আমি চিন্তা করলাম যা হয় সামনের দিকে আমি যাই, যেহেতু আমার গন্তব্য সামনে, আবার আমার সকালে ফার্স্ট আবার আমার ঢাকা আসতে হবে টাকা নিয়ে। তো আমি কিছু দোয়া দুরুস করলাম, হঠাৎ করে দেখি যে আবার দেখা যায় না। তো আমি সামনে গেলাম, সামনে যাইতেছি, এর ভিতরে আপনার বিড়াল, কখনো আপনার চিকা, এরকম ভাবে মনে করেন আমাকে বারবার সামনে আসতে, একবার সামনে আসে একবার পিছে। আবার হঠাৎ করে দেখি পিছের থেকে আমাকে মনে হয় যে আপনার ওই যে ওদের হাত পাকা দিয়া বাতাস করে না, হ্যাঁ, যে এরকম মনে হইতেছে যে আমাকে বাতাস করে। তো তারপরেও আমি পিছনের দিকে বেশি একটা তাকাই না, আমি সামনের দিকে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আপনার যখন সামনে গেছি, একটা নতুন বাড়ি হয়েছে। এখানে আপনার ডাইনে বামে শুধু ক্ষেত, বিল আর বিল, এটাই শুধু রাস্তা। তো একটা বাড়ি, আপনার নতুন একটা বাড়ি হয়েছে। বাড়ি হওয়ার পরে আমি ভাবলাম যে যেহেতু একটু সমস্যা আমার, যেহেতু আপনার সাথে এই ঘটনাটা, একটা খারাপ ঘটনা আপনার সাথে ঘটেছে, আমি ভাবলাম আশ্রয় নেওয়ার জন্য, আশ্রয় যদি নিতে পারি, অথবা মানে ফজরের আজান পর্যন্ত যদি আমি এখানে থাকতে পারি, আচ্ছা, তারপরে আমি একটু দ্রুত চলে যাবো, যাতে আবার আমি ব্যাক করতে পারি ঢাকা। যাইতে যাইতে যখন আমি বাড়ির সামনে গেছি, যাওয়ার পরে বাইরে দিয়ে গেট আটকানো, টিনের, চতুর্থ টিনের দেওয়া, মাঝখানে গেট। তো আমি প্রথমে গেট টোকা দিলাম, টোকা দেওয়ার পর বললাম যে বাড়িতে কে আছেন, আমাকে একটু সহযোগিতা করেন। তো আমি একবার, দুইবার, তিনবার যখন আমি গেটে টোকা দিলাম, শব্দ হইতেছে, তো দেখতেছি কেউ শব্দ করতেছে না। তো আমি ভাবলাম মনে হয় আমার কথা তারা শুনতেছে। আচ্ছা, তো আমি কি করলাম, ভিতর দিয়ে হাত ঢুকাইলাম, ঢুকানোর পরে দেখলাম যে আপনার যে শিকলের মতো আটকানো, তালা মারা নাই। তাই ভাবলাম যে শিকলটা খুইলা তাদের দরজার সামনে আমি একটু লক করি, যেহেতু আমার সমস্যা, আমি এখন ভয় পাইতেছি। যখন আমি দরজা খুইলা ভিতরে গেলাম, যাওয়ার পরে আপনার ঘরের সামনে যে দরজা থাকে, মেইন দরজা, ওখানে যাই আমি টোকা দিয়ে বললাম যে ঘরে কেউ আছেন, আমাকে একটু সহযোগিতা করেন। তো এক মহিলা উত্তর দিল যে আপনি কে, কোথার থেকে আসছেন? আমি বললাম যে আমি ঢাকার থেকে আসছি, আমার নাম এই, আমাদের গ্রাম মুখ জায়গায়, তো আমি একটু সমস্যা করছি, আমাকে একটু থাকার জন্য ব্যবস্থা করা যাইব? আমি একটু সমস্যা আছে, একটু ভয় পাইতেছি, আমি এক। তো আমি বিস্তারিত বললাম যে আমি বিদেশের জন্য কি করছি, আমার টাকার জন্য আমি ইমার্জেন্সি আমার ঢাকার থেকে আসছেন, ঢাকা থেকে আবার আমার রিটার্ন চলে যেতে হবে ফার্স্টে। তো মহিলা ভিতর থেকে বলল
যে বাবা আপনি যেই হন, আমাদের বাড়িতে পুরুষ পোলা নাই, আমরা মহিলারাই থাকি, কোনো পুরুষ পোলা নাই, তো আপনি চলে যান, আমরা দুঃখিত, আপনাকে সহযোগিতা করতে পারব না। তো আমি ভাবলাম, তাদেরকে বললাম, দুজনের চেষ্টা করলাম, তারা আমার কথা তারা শুনে নেই। তারা একই কথা বলল যে বাড়িতে পুরুষ পোলা নাই, আপনি আমাদেরকে মাফ করেন। তো আমি বললাম যে আপনারা এক কাজ করেন, আমাকে একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা হারিকেন অথবা একটা কুপি অথবা একটা মেস লাইট অথবা একটা মেস আমাকে একটু ব্যবস্থা করেন। ওনারা বলছে যে না, দরজা খোলা যাইব না। তো অনেক রিকোয়েস্ট করলাম, তারপরে চিন্তা করলাম যে আমি যেহেতু ভয় পাইতেছি, ওনারাও তো একটা মানুষ হিসেবে খারাপ মন্তব্য করে ভয় পাইতেও পারে। তো আপনাদেরকে বিরক্ত করলাম না। পরে আমি যখন বাড়ি থেকে বাইরে হইতেছি, হঠাৎ করে দেখলাম যে আমার ডাইন পাশে একটা কল। তো আমি ভাবলাম যে হয়তো ঘুম টুম, আমার ঘুমের ভাব থাকতে পারে। কলটা চাপায়া কিছু চোখে মুখে একটু পানি দিলাম, পানি টানি দিয়ে আমার মুখটা ধুইলাম, হাতটা ধুইলাম। ধোয়ার পরে আমি একটু পানি খাইলাম, আমার গলাটা শুকিয়ে গেছে। তো আমি একটু পানি, কল চাইবা, আবার কলেরও শব্দ হয়, তখন আমি পানি টানি দিয়ে আবার দরজা লাগায়া আমি বাইরে গেলাম। তখন আমি চিন্তা করলাম আর কিছু করার নাই, এখানে দাঁড়ায় থেকে আমি দোয়া দুরুস পড়ে আল্লাহর নাম নিয়ে আমি সামনে অগ্রসর হই। তো আমি তখন দোয়া দুরুস করতেছি। এখন আমি একবারে মূল যে আপনার চতুর্সাইডে আপনার ক্ষেত, শুধু হলো গ্রাম অঞ্চলের ভাষা বলতেছি, ধান ক্ষেত। দর্শক, চারপাশে ধান ক্ষেত, শুধু আপনার ধানের জমি, আর মাঝখানে হচ্ছে আপনার সাইডেও ধান ক্ষেত, আপনার ডান পাশেও চাষের জমি। তো এই রাস্তা ছাড়া আরেকটা রাস্তা আছে, সেটা হলো আপনার ধান ক্ষেতের মাঝখানে। আচ্ছা, ওখান দিয়ে আবার গেলে আবার আপনার আমার বাড়িতে পৌঁছার জন্য একটু সময় কম লাগে, কিন্তু আমি রাত্র হয়েছে তো এই কারণে আমি ওই রাস্তা ব্যবহার করিনি, আমি একটু এই সোজা রাস্তাই বাইছে দিচ্ছি। তখন আমি হাঁটতেছি, সামনে আবার আপনার গ্রাম অঞ্চলের ভাষায় আমরা বলি কালভার্ট, যেটা আপনার ওই যে ছোট খাল, এটার উপর দিয়ে যেহেতু রাস্তাটা, ওই যেটা আপনার নদীর থেকে পানি আসে রিদান করে, ওই একটা খাল, ওই খালের উপর দিয়ে একটা কালভার্ট করছে ছোট ব্রিজের মতো। যখন আমি ওই ব্রিজের কাছাকাছি আপনার যাইতেছি, হঠাৎ দেখি দূরের থেকে যে সাদা পোশাক পরা একটা লোক আপনার ব্রিজের কর্নারে দাঁড়ায় বসে। তখন আমার অবস্থা মনে করেন অনেক খারাপ। এটা দেখার পরে মনে করেন আমার ভিতরের কলিজা শুদ্ধ কাঁপতেছে, প্লাস আমার হাত পাও কাঁপতেছে, আমার শরীরের পশম খারাপ গেছে, আপনার আমার মুখ শুকিয়ে গেছে। মানে আপনি অনেক ভয় পেলেন। এখন আমি যে মুখে আপনার জিগির করব, বিভিন্ন দোয়া দুরুস করব, মানে আমার মুখ পুরো শুকিয়ে গেছে। আমাকে মনে হইতেছে খুব তৃষ্ণার্ত, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরিতেছে। দূরের থেকে যখন তারা দেখছি সাদা পোশাক পরা দাঁড়ায় রয়েছে, চেহারা দেখা যায়। আমি এই দৃশ্য দেখা আমি চিন্তা করলাম যে আমি এখন যদি দাঁড়াই হয়তো আমার সমস্যা হইতে পারে। আমি একটু সাহস করে স্ট্রং ভাবে আমি হাঁটা শুরু করছি। দর্শক, আপনারা একবার চিন্তা করুন যে গ্রামের মধ্যরাত, আশেপাশে শুধু ধানি জমি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কাঁচা রোড। আপনি যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন যে মধ্যরাতে আপনাকে আপনার বাড়িতে পৌঁছাতে হবে, ঠিক সে সময় আপনি একটি কালভার্টের উপরে সাদা কাপড় পরা কোনো অবয়বকে যদি আপনি দেখতে পান, তাহলে আপনার অনুভূতিটি কেমন হতে পারে? আসলে যার সাথে ঘটনা ঘটে সেই বুঝতে পারে যে পরিস্থিতিটা কেমন হয় তখন, আর কি পরিমাণ ভয় তখন তার হৃদয়ে আসলে অনুভূত হয়। এটা দর্শক আসলে যার সাথে না ঘটে সে কখনোই বুঝতে পারবে না। একমাত্র যার সাথে ঘটনাগুলো ঘটে সেই উপলব্ধি করতে পারে যে পরিস্থিতিটি আসলে তখন কেমন থাকে। তারপরে আমি আপনার কি করব, আর কিছু করার নেই, আমি হাঁটতেছি। যখন আমি হাঁটতে হাঁটতে যখন কালভার্টে উঠলাম, ওঠার পরে দেখি যে ওটা আমার সামনে নাই, চলে গেছে। তো এরকম করতে 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 যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি,
তো আমার এই রাস্তা অতিক্রম করার পরে লাস্ট যে ওখানে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে আপনার চৌরাস্তা, অনেকে বলে যে বউবাজার, চৌরাস্তা বউবাজার অনেকে বলে। এখন আমাদের এলাকায় এখন এটারে বউবাজার বলে। তো ওই জায়গাতে আপনার, ওই জায়গা তো আমি যাব ডাইনে, বামেও রাস্তা আছে সোজা রাস্তা, তো আমি যাব আপনার ডাইনে। ওইখানে আবার আপনার ওই যে দেশগ্রামে যে আপনার বিভিন্ন মেশিন থাকে না, আপনার যে চাল ভাঙানো হয়, সরিষা ভাঙানো হয়, আটা ভাঙানো হয়, ওইটাকে বলা হয় দেশগ্রামের ভাষায় মেইল ঘর। তো ওই মেইল ঘরের ভিতরে আবার আপনার বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, ওখানে আলো দেখা যায়। আচ্ছা, তখন আমি যখন রাস্তাতে হাঁটতেছি, আমি চিন্তা করলাম যে যেহেতু আলো দেখা যাইতেছে, আমি যখন এই চৌরাস্তা আইসা পড়ছি, এখন আমার জন্য আস্তে আস্তে কি হবে, জিনিসটা ক্লিয়ার হবে, আর আমার ভয়ভীতি কম লাগবে, যেহেতু এটা একটা গ্রাম, ওখানে কম বেশি বাড়ি আছে। আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, তো আপনার ওই যে মিল ঘরের আগেই একটা বাড়ি আছে, আপনার বিশাল বড় বাড়ি, ওইটাতে আপনার মাঝখানে পুষ্কুনি, চতুর সাইডে আইল। তো ওই রাস্তার সাথেই আপনার আইলটা, ওখানে বিশাল বড় বড় গাছ। যখন আমি আপনার ওই বাড়ির পাশে মানে কাছাকাছি চলে গেছি, হঠাৎ করে দেখি যে আপনার সেই বিড়ালটা, ওই সেম একই বিড়াল, ওই সাদা বিড়ালটি। জি। যখন আমি বিড়ালটাকে আবার দেখলাম, আবার ভয় পেয়ে গেলাম। তখন আমি দৌড়াদৌড়ি করতে করতে যখন সামনে অগ্রসর হয়েছি, হঠাৎ দেখি আবার বিড়ালটা নেই, উধাও হয়ে গেছে। যখন আমি ওই মেইল ঘরের এখান থেকে আমি ডাইনে মোড় নিতেছি, ওখানে আলো ছিল, যখন আমি মোড় নিতেছি ডাইনে, যখন আমি ডাইনে মোড় নিয়ে আমি যখন হাঁটতেছি হাঁটতেছি, সামনে আরো বাড়ি আছে, ওখানে আবার বর্তমানে একটা ঈদগার মাঠ হয়েছে, আগে ছিল না, আগে ছিল আপনার মানে আপনার দিঘি বলে না, দিঘির মতো ছিল, ওইটার সাথে একটা মসজিদ হয়েছে, আর আপনার বড় আকারে একটা ঈদগাহ হয়েছে এখন বর্তমানে। এখন তখন এটা ছিল না, তখন আমরা দিঘি বলতাম। তখন আমি হাঁটতেছি হাঁটতেছি, হঠাৎ করে দেখি আবার চিকা শব্দ করতেছে, আমার সামনে দিয়ে দৌড়াইতেছে। তো আমি আর ওরে আঘাত করিনি, আমি হাঁটতেছি হাঁটতেছি, সামনে যখন আপনার এই পাসানি আপনার পার হয়েছি, ওই গ্রামটার নাম হলো পাসানি, সামনে হলো চৌরাস্তা বাজার বলে। তো চৌরাস্তা বাজারের কিছু আগে আপনার একটা মাজার আছে, ওখানে আপনার গাইবি একটা মাজার হয়েছে, ওখানে আমাদের গ্রামের অনেক মানুষই আপনার ওই মাজারটাকে সম্মান করে। আবার এখনো আপনার রাস্তা হয়েছে না, অনেক গাড়ি যখন রানিং এ থাকে, ওই মাজারের সামনে গাড়িগুলো স্লো করে। তো মাজারটা অনেক ভালো, অনেকেই ওই মাজারে আসে। যখন আমি ওই মাজারটার কাছাকাছি গেলাম, যাওয়ার পর আমি মাজারটাকে সালাম দিলাম, যে স্বাভাবিক আপনার কবরস্থানকে দেখলে যে একটা সালাম ব্যবহার করি, ওই সালামটা প্রদান করলাম। করার পরে তারপরে আপনার হইল চৌরাস্তা বাজার, যারা মতলবের হয়তো তারা চিনতে পারবে। চৌরাস্তা বাজার যখন আমি পার হইলাম, চৌরাস্তা বাজারের সাথেই আপনার একটা কালভার্ট আছে, আরেকটা কালভার্ট আছে। আচ্ছা, ওই কালভার্ট বাজারের সাথেই, তবে বাজারে অনেক দোকানপাট আছে। তো হঠাৎ করে আমি দেখলাম যে একটা দোকানে হারিকেন জ্বালান। তো আমি ওই দোকানদারকে আমি ডাক দিলাম, লক করলাম, করার সাথে বলল যে কে ভাই আপনি? তো আমি বললাম যে ভাই আমি ঢাকার থেকে আসছি, আমার বাড়ি হলো ফৈলাকান্দি গ্রাম, তো এটা তো চৌরাস্তা, এখান থেকে আরেকটা রাস্তা আছে, এইটাও আপনার বিল, এই বিলটা পাড়ি দিলেই মনে করেন আমাদের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনার যেই বিলটা আমি পাড়ি দিয়েছি হুবহুব ওই বিল আরেকটা সেম আরেকটা বিল আছে, তবে ওইটার ভিতরে আবার আপনার কিছু বাড়ি আছে, সাইডে আশেপাশে কিছু বাড়িঘর হয়েছে। তো এতটুক আমার একটু ভরসা যে কিছু বাড়িঘর আছে। দোকানদারকে আমি লক করলাম, তখন দোকানদার বলল যে না ভাই, আমি এখন সদাই বিক্রি করব না, আপনাকে চিনি না। তো আমি ওনাকে পরিচয় দেওয়ার পরে উনি চিনছে আমাকে, চিনার পরে বলল যে আপনাকে কি নাম? বললাম যে আপনার এখানে কি আমি ফজর পর্যন্ত থাকতে পারবো? উনি বলল যে না ভাই, আমার এখানে তো আমার একাই জায়গা হয় না, আমি আপনাকে জায়গা দিতে পারবো, তো আপনি কি লাগবে বলেন, আমি আপনাকে সদাই দিয়ে বিদায় করে দিই। তখন আমি ওনাকে বললাম যে আমাকে পারলে একটা ম্যাচ লাইট। উনি বললো যে আমার কাছে ম্যাচ লাইট নেই, আমার কাছে কার্ডি ম্যাচ আছে।
তো আমি বললাম ঠিক আছে, আমাকে একটা কাডি মেসি দেন। তো ওনার কাছ থেকে আমি একটা কাডি মেস নিলাম। আর আমাদের গ্রাম অঞ্চলে আপনার আগের দোকানে এক পদের মুরুলি, যেটা আমরা মুরুলি বলি, মুরুলি, হ্যাঁ, মিষ্টি 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 জাতীয় জিনিস, মুরুলি, ওটা আপনি গ্রাম অঞ্চলে বেশি আগে পাওয়া যায়। জি, এটাকে মুরুলি বলে, নিমকি মুরুলি আমাদের নিমকি না, এটা মুরুলি বলে আমাদের আচ্ছা, এলাকায়। এই জাতীয় জিনিসগুলো মেলায় বেশিরভাগ আমরা আসলে পাই, যায়। এগুলো পাওয়া যায়। তখন আমি বললাম যে আমাকে 2 টাকার মুরুলি দেন। তখন উনি আমাকে 2 টাকার মুরুলি দিল। আমি ওনার কাছ থেকে নেওয়ার পরে উনি জাপটা লাগাই নিল। আপনার সাইডে দিয়ে ছোট আকারের একটা জাপ থাকে আর কি। সামনের জাপ তো আপনার আবার তালা মারা থাকে, ওই সাইডে দিয়ে আর যে কোনো দোকানে থাকে আর কি। উনি বের হয়, উনি ঢুকে, এর জন্য আর কি। তখন আমি চলে গেলাম, মুরুলি নিলাম, মুরুলি খাইয়ে পকেটে নিলাম। কিছু আমার হাতে ছিল, ম্যাচ আমার হাতে, যে যখন আমি কোনো বয়বৃদ্ধি পাবো তখন আমি ম্যাচ চালাম। তো এরকম করতে করতে আমি যখন হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে আমি হাঁটতেছি। তো মাঝামাঝি যখন আমি আসলাম, আসার পরে হঠাৎ করে দেখি যে আপনার প্রথমে ওই চিকা, হঠাৎ একটু সামনে অগ্রসর হইলাম, তারপরে দেখলাম যে ওই বিড়াল। তো যখন আমি দেখলাম যে বিড়াল একদম চিকা, তখন আমি অনুভব করতে পারলাম যে আমাকে ও ভয় বৃদ্ধি দেখাই দিচ্ছে, কিছু একটা হবে। তখন তো আর বুঝতাম না, তখন বুঝতাম যে হয়তো ভূত, যেটাকে আমরা ভূত কইতাম, ভূত। তখন আমার মনের ভিতরে একটা মানে ভয় বৃদ্ধি ঢুকলো যে আমাকে তো ভূতে ধরতে চাইতেছে, আর আমার একটা ভূতে ধরছে, মানে এরকম আমার কাছে মানে একটা লাগতেছে। তখন আমি একটু মনে মনে চিন্তা করলাম যে না, আমি যতক্ষণ সাহস নিয়ে আমি অগ্রসর হব, আমাকে দুর্বল করতে পারবো না। আমি যদি দুর্বল হয়ে পড়ি, তো আমাকে আক্রমণ করবে। তো আমার ভিতরে একটু মানে সাহস নিয়ে আমি অগ্রসর হইতেছি। এরকম করতে করতে আমি যখন সামনে যাই, ও আমাকে অনেকভাবেই মনে করেন বিভিন্নভাবে পিছন থেকে ডাকে, আমার নাম ধরে ডাকে। কখনো আপনার আমার ভাইয়ের কণ্ঠ, কখনো আমার বন্ধুর কণ্ঠ, কখনো আমার বাবার কণ্ঠ আমাকে ডাকে, যে পিছন থেকে ডাকতেছে, এই হোসেন। কখনো আমার ভাইয়ের কণ্ঠ, কখনো আমার বাপের কণ্ঠ, এরকম ভাবে আমাকে ডাকতেছে। তো আমি সাহস নিয়ে চিন্তা করলাম যে না, আমি পিছে তাকাবো। আমার হাঁটার স্টাইল যত স্লো ছিল, আমি আরো স্পিড আরো বাড়াই দিচ্ছি। আপনি দ্রুত আপনার বাড়ির দিকে যাওয়ার জন্য, যেহেতু আর বেশিক্ষণ না, আমার বাড়ি এই মনে করেন আপনার এই বিলটা প্রায় আমি 3 ভাগের 2 ভাগ আমি আইসা পড়ছি। কত মিনিটের রাস্তা হবে আপনার? আপনার যেই আপনি মনপুর যে ঘাট, এই ঘাটের থেকে মনে করেন সাধারণত আমাদের যে গ্রাম প্লাস আমাদের বাড়ি পর্যন্ত নর্মালে যদি আমি একটু দ্রুত হাঁটি, নর্মালে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা ধরেন 2 ঘন্টা লাগতে পারে। তাহলে যদি অনেক পথ দর্শক, 1.5 ঘন্টার জি, ওখানে তখন রিস্কার পথ ছিল, কিন্তু কাঁচামাটি তো অনেকে পায়ে রিস্কেই ব্যবহার করতো, কিন্তু অত রাত্রে অনেকে রিস্কা। আর গ্রাম অঞ্চলে দর্শক আমরা জানি যে উনি যেই সময়ের কথা বলছেন, আসলে ওই সময়ে সন্ধ্যা 7টা 8টার মধ্যে আপনার রিক্সা যেগুলো চলতো সেগুলো বন্ধ হয়ে যায়। জি জি, বন্ধ হয়ে যায়। আর অনেক সময় আপনার রিস্কা থাকে, এটা হলো আপনার যখন ঈদ উপলক্ষে, যেমন আপনার ঈদের টাইম, বিশেষ কোনো অনুষ্ঠান যদি থাকে বিভিন্ন আপনার তখন আপনার রিস্কা তারা মানে রাত্রে টিপ মারার জন্য ওনারা জানে যে লস্ট কখন এখানে টাচ করবে, ওই সময় মানুষগুলো আসলে বাড়িতে ফিরে, রাত্রেবেলা অনেক গভীর রাত্রে বাড়িতে ফিরে, তখন আপনার রিস্কা থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমি যতক্ষণ আপনার রাস্তাতে হাঁটা চলা করছি, আমি কোন একটা মানুষের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, প্লাস কোনো রিস্কা অথবা এরকম কোনো মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়নি। তো এরকম করাতে আমি একটু আমার হাঁটার স্পিড একটু বাড়াই দিলাম, দ্রুত হাঁটতেছি। তো লাস্ট ফিনিশিং এ যখন আমি আপনার ওই রাস্তা অতিক্রম করব, আমাদের গ্রাম হইলো আপনার ফৈলাকান্দি, আপনার আম্মাকান্দি নামে একটা গ্রাম আছে, মানে লাস্ট মাথায় একটা গ্রাম আছে, আম্মাকান্দি গ্রাম বলে। তো আম্মাকান্দি গ্রামের আগে আমাদের যেই বাড়ির পাশে দিয়ে একটা খাল গেছে, মোটামুটি বড়ই খাল, ওই খালে একটা ব্রিজ হয়েছে। তো এটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। তো আমি যেহেতু মনে করেন একটু নিরাপত্তার জন্য
ভালো রাস্তা বাইছে নিচ্ছি, এই কারণে আমার এই রাস্তা দিয়ে আইতে হইছে। আর যদি আমি ওই যে গ্রামের যদি উল্টা পথে যাইতাম, তাহলে আপনার ক্ষেতের উপর দিয়ে যদি যাইতাম, তাইলে আপনার আমি আমার ওই খাল বরাবরই আমি যেতে পারতাম। তো যেহেতু আমি গ্রাম দিয়ে যাব, রাস্তায় এক রাস্তায় আমি যাব, তো যখন আমি আপনার ওই খালের ব্রিজ অতিক্রম করব, আপনার বাম সাইডে আবার আপনার বিশাল আকারের একটা কবরস্থান আছে। তো কবরস্থানের সাথে আপনার একটা পুষ্কুনি আছে, ওটাকে আমরা দিঘি বলি, বিশাল বড়। তো ওই সাইডে আবার আপনার কবরস্থান, আপনার ওখানে অনেক ধরনের গাছ আছে, অনেক বড় বড় গাছ। তো হঠাৎ করে আমি দেখি যে ওই যে তুলা গাছে যে আমি বিশাল আকারের যে সাদা পোশাকের দৃশ্যটা দেখলাম, হঠাৎ করে দেখি ওই ব্রিজের শেষ প্রান্তে ঠিক আপনার ওই রকমই আমি দেখতেছি। তো যখন আমি ফার্স্টে দেখছি, তখন তার দৃশ্য দেখছি একরকম। এখন যখন আমি দেখলাম, সে আমাকে এক ধরনের একটা শব্দ করতেছে, মানে যেটাকে আমরা বলি যে অনেকে বলে না এই গুহানির মতো এই ধরনের মনে করেন, সে মানে আমার মানে ই করতেছে, এই শব্দ করতেছে। যখন আমি শব্দ পাইলাম, মানে 100-র মধ্যে আমি 90% আমি পুরা দুর্বল হয়ে গেলাম। এখন আমি কি করি? তখন আমি মনে মনে জিগির করতেছি। যখন আমি জিগির করতেছি, আমি যখন এই ব্রিজের সামনে যখন আমি এক পা দিলাম, যখন আমি জিগির করতেছি, যখন আমি সামনে অগ্রসর হয়েছি, হঠাৎ দেখি যে এটা অদৃশ্য হয়ে গেছে। আমি দৌড়াদৌড়ি করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বেশিরভাগই জিগির দোয়া করতেছি। এখন জিগির করার পরে হঠাৎ করে দেখি যে এটা অদৃশ্য হয়ে গেছে। এরপরে আমার রাস্তা হলো আপনার ডাইনে, আমার রাস্তা হলো ডাইনে। তখন আমি আম্মাকান্দি গ্রাম নামে, ওই গ্রামের নাম হচ্ছে আম্মাকান্দি গ্রাম, আমি আম্মাকান্দি গ্রামে আমি ঢুকে গেছি। এখন আশেপাশে অনেক বাড়ি। তখন আমি যখন মনে করেন গ্রামটা ঢুকে গেছি, দেখবেন যে গ্রামের আপনার আগে গ্রামের উপর দিয়েই কোনো রাস্তাগুলো ছিল বিশেষ করে, এখনো তো নতুন নতুন রাস্তা হয়েছে। তো গ্রাম অঞ্চলে দেখবেন যে আপনার গ্রামের উপরটা যেই রাস্তাগুলো হয়েছে, আপনার অনেক গাছের শিকড়গুলো আছে না, আপনার তেরা বেকা উঁচা নিচা, আপনার বাড়ির থেকে যখন বৃষ্টির পানিগুলা বাইর হয়, তখন আপনার মাটিগুলা সরায় ফেলায়। তখন এরকম অনেক বড় যে গাছগুলো থাকে, ওই গাছগুলো শিকড়গুলো সাধারণত এরকমই হয়। আর বেশিরভাগ আপনার ওই গ্রামের যে রাস্তার মানে আপনার রাস্তাগুলো থাকে গ্রামের পাশেই, মানে বিভিন্ন ঘনবসতি বাড়িগুলা, এখানে বেশিরভাগ আপনি দেখবেন মোড় থাকে। আবার আপনার রাস্তার চতুর্থ সাইডে মনে করেন আপনার গাছের শিকড়গুলা থাকে। তো এমনি তো আমি নার্ভাস, আবার আমি আপনার পিছনের, আমি তো নিচের দিকে তাকায় হাঁটতেছি না, আমি তো হাঁটতেছি আপনার সামনের দিকে, আমার দৃশ্য হলো সামনের দিকে। অনেক সময় আমি এই পায়ের সাথে উষ্টা খাইতাম, মানে গাছের শিকড়ের সাথে উষ্টা খাইয়া আমি স্লিপ খাইয়া পড়তাম, তারপরেও আমি সামনের দিকেই তাকাইতাম। তো ওসা নিচা অনেক জায়গায় আমি অনেক ক্ষতবিক্ষত হয়েছে, আমার পায়ের মধ্যে ব্যথা পেয়েছি, অনেক জায়গায় ব্যথা পেয়েছি। তখন আমার এই ব্যথা অনুভব হইতেছে না, তখন আমি হাঁটতেছি। তো আম্মাকান্দি গ্রামের পরেই আমাদের গ্রামের নাম হচ্ছে আপনার ফৈলাকান্দি। ওখানে আম্মাকান্দি দিয়ে পার হওয়ার পরে একটা প্রাইমারি স্কুল আছে, যারা এখনো বসবাস করেন মতলবে চিনবেন, খাগো স্কুল নামে একটা স্কুল আছে, এটা প্রাইমারি স্কুল। আমিও খাগো স্কুলে পড়াশোনা করছি, ওখানে ক্লাস 5 পর্যন্ত। তারপরে আমাদের গ্রাম ফৈলাকান্দি নাউরি স্কুল আছে, ওইটা হলো আপনার হাই স্কুল বলে। তো যখন আমি ওই স্কুল অতিক্রম হয়েছি, হওয়ার পরে এটা গ্রাম, আমাদের গ্রাম, আমি হাঁটতেছি, তখন আমাকেও বেশি একটা ভয়ভীতি দেখাইতেছে না, কিন্তু আমি নিজেই বিভিন্ন গাছের শিকড়ের সাথে উষ্টা খাইয়া পড়তেছি, আবার উঠতেছি, এইভাবে চলতেছি। তো চলতে তখন আমাদের গ্রাম দিয়ে আমি হাঁটতেছি, এর ভিতরেও আমাদের বেশিরভাগই অন্ধকার, গ্রামে কোনো কারেন্ট ছিল, কিন্তু ওই টাইমে আপনার খাম্বা ছিল, লাইন টানা ছিল, কিন্তু কারেন্ট পৌঁছে নাই। তো এরকম করতে করতে যখন আমি আমার গ্রামে পৌঁছে গেছি গা, আমাদের বাড়ির সামনে, আমাদের গ্রামে আপনার আমাদের বাড়িতে আমরা একটা কুকুর পালতাম। তো ওই কুকুরটা আমাদের বাড়িতে ছিল।
তো কুকুরটা যখন আমার কণ্ঠ পাইতো বা আমাদের বাড়ির কারো কণ্ঠ পাইতো, ও দূরের থেকে আইসা শরীরের আপনার বিভিন্ন আমাদের যে আঁটু, আমরা আঁটু বলি, রান বলি, এই পা বলি, ওখানে ও ঘ্রাণ নিত, শরীরে ঘ্রাণ নিত, আর ও উপরে উঠতে চাইত, লাফাইত। তো যখন আমার এই কুকুর আমার শব্দ পাইছে, যখন শব্দ করতেছে, যখন আমি ডাক দিছি আমার কুকুরে, আমার বাসায় আমি ডাক দিছি, ডাক দেওয়ার পরে ও দ্রুত আমার কাছে চলে আসছে। আসার পরে এখন কুকুর আমার শরীরে উঠে যেতেছে, আমার বিভিন্ন জায়গায় আমার শরীরের ঘ্রাণ নিতেছে। যখন আমি আমার কুকুর পাইলাম, তখন আমার একটু সাহস, আমি একটু সাহসের একটু পাইতেছি। হঠাৎ করে আমি আমার বাড়িতে যখন চলে গেছি, আমার দরজার সামনে যখন আমি গেছি, আমি একটা উষ্টা খাইলাম। উষ্টা খাওয়ার পর আমি দরজার সামনে যখন পড়ার পরে আমি খালি আমার মারে বললাম যে, জোরে আমি একটা থাপ্পড়ের মতো দিলাম যে, মা তাড়াতাড়ি দরজা খোলো। আমি যখন এই ডাকটা দিলাম, আমার মা সাথে সাথে কি করছে, দরজা খুলে দিচ্ছে। এর ভিতরে হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম হইতে পারে। যখন আমি দরজার ভিতরে, যখন আমি দরজা খোলার সাথে আমি ভিতরে উপুথে আমি পড়ে গেছি। আমার শরীরের বুক পরিমাণ ভিতরে, আর বাইরের পাও সাইড আমার দরজার বাইরে। তখন আমার আম্মা কি করলো, সাথে সাথে, আমাদের হারিকেন সবসময় আমাদের ঘরে ডিম করে রাখতো। আচ্ছা, নিবু নিবু করে জ্বালানো থাকে, ডিম, ওটা ডিম বলি আমরা। হ্যাঁ, ডিম করে। তো আমার আম্মা কি করলো, সাথে সাথে হারিকেনটারে কি করলো, ভাড়ায় নিল। তখন ভাড়ায় নেওয়ার পরে আমার আম্মা আমারে, তখন আমার আরো লোক ছিল ঘরে, আমার দাদি ছিল। তো এরা, আমার দাদি আবার নামাজি লোক ছিল। তো আমার দাদি কি করলো, আমাকে ধরলো, আমার আম্মা ধরলো। ধরার পরে আমার, তখন আমার জ্ঞান ছিল, মানে আপনি অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে গেছি, কিন্তু তখন আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, মানে তারা বললো, যখন জ্ঞান আমার ফিরছে, তখন জ্ঞান ফিরার পরে আমার দাদি কি করলো, হারিকেনের ভিতরেই আপনার তেল নিল, সরিষার তেল। আমাদের সরিষার তেল নেওয়ার পরে আপনার ওই যে দেশগ্রামের রসুন আছে না, ওই রসুন আপনার ছেঁচলো। ছেঁচার পরে চামিচের তেল নেওয়ার পরে ওই রসুনটা ছাইড়া দিল। ছাড়ার পরে আপনার তেলটাকে গরম করছে। গরম করার পরে আমার দাদি, আমার আম্মা আমার শরীরে, বুকে, পিঠে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার তারা তেল মালিশ করলো। তো তেল মালিশ করার পরে তখন আমার জ্ঞান 10-5 মিনিট তারা মালিশ করার পরে তখন আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোর কি হয়েছে? আমার দাদি বলতেছে, ভাই তোমার কি হয়েছে? তখন আমি বললাম যে, দাদি এরকম এরকম হয়েছে। তখন আমার দাদি বলল যে, আগে মানুষটা ভয় পাইলে লবণ খাওয়াইতো। আমার দাদি আমার আম্মাকে বলল যে, ওরা একটু লবণ খাওয়া, ও ভয় পাইছে। তখন আমার আম্মা আমাকে একটু লবণ খাওয়াইলো। পরে আমি আমার ঘরের যে চকির উপরে বসলাম, দেখলাম আমার দাদি বাইরে এলো। বাইরের পরে দরজার সামনে খাড়ায় বলতেছে যে, তুমি কে, তুমি চলে যাও। তো আমার দাদি অনেক কথাবার্তা তার সাথে বলল। আমার দাদি বলল, ও বাচ্চা মানুষ, ও বুঝতে পারে নাই, তুমি চলে যাও, আমি ওর হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি। তো আমি দেখতেছি যে আমার দাদি মানে গাছের দিকে তাকায় ওর সাথে কথা বলতেছে। তো মানে ওই যে আমাকে যেই, আপনি কি দেখতে পাচ্ছেন তখন যে গাছে কিছু না, মানে আপনার দাদি যে কথা বলছে, মানে কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, এরকম বিষয়টা নেই? আমার দাদি তো আপনার দরজার সামনে, মানে দরজার সামনে আপনার দাদি যে কথা বলছে, মানে আপনার দাদি শুধু দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না? আমি তো ভিতরে, তখন আমার আম্মা আমার পাশে, আমি তখন ভিতরে। আমার দাদি যে কথা বলতেছে ওগুলো আমি শুনতেছি। তখন আমার দাদি বলতেছে যে, ও বাচ্চা মানুষ, ও বুঝতে পারে নাই, আর ইচ্ছা করে তোকে আঘাত করে নেই, আর যতটুকুই করছে। তো আমার দাদি ওর হয়তো ভাষা বুঝতে পারছে। তো যখন আমার দাদি আমার পক্ষ হইয়া ওর কাছে ক্ষমা চাইলো যে, ও বুঝতে পারে না, ও বাচ্চা মানুষ, ওরে মাফ করে দে, ওরে আমি তোর কাছে ক্ষমা চাইতেছি। মানে এই ধরনের কথা যখন আমার দাদি বলতেছে, আমি আমার দাদির কথাগুলো শুনতেছি, কিন্তু এতটুকু দেখছি যে আমার দাদির মুখটা উপরের দিকে,
উপরের দিকে তাকায় তাকায় আমার দাদি হাতের ইশারায় ওর সাথে কথা বলতেছে। তো এরকম করার পরে হঠাৎ দেখতেছি যে আমার দাদি ঘরে আইসা পড়লো, ও চলে গেছে কিনা সেটাও আমি জানি না। তো আমার দাদি বলল যে যা হয়েছে, কি হয়েছে আমাকে বল। তখন আমার দাদিকে আমি বললাম, শুরুর থেকে বললাম এরকম এরকম হঠাৎ করে আমাকে একটা চিকা আমার সামনে আসলো, ওই যে মাথাভাঙ্গা গ্রামে এই 3 রাস্তার মোড়ে আমি দেখলাম যে ও আমাকে ভয় পাইছিল, আমি জিদ ভাবে লাফিয়ে পরে আমি পড়ে গেছি, আমি ব্যথা গেছি। তারপরের থেকে বুঝতে পারছি ভাই তুই ওকে আঘাত করছিস, তো এই কারণে ও তোর পিছ নিছে, কিন্তু ও অনেক চেষ্টা করছে তোরে ক্ষতি করার জন্য। আচ্ছা, কিন্তু তোর মায়ের দোয়া ছিল, আমাদের দোয়া ছিল, বা তুই হয়তো জিগির করছস, দোয়াদুরি পড়ছস, সাহস নিয়া তুই চলে আইসস, এই কারণে তুই বাইচা আইসস। নাইলে ও যেভাবে ওই করছে, ওর যে মনের অবস্থা দেখছি আমি, ও ছাড়ার জিনিস না, তোরে ছাড়তো না। ঠিক আছে, ও তোরে বহুত ধরনের ভাবেই তোরে ভয়ভীতি দেখাইছে, আক্রমণ করার চেষ্টা করেছিল বহুত ভাবে, কিন্তু আমার সামনেও আসতে পারেনি, সে সফল হলো না। বিশেষ করে আমি সাহস নিছি, আবার কখনো সাহস নিছি, আবার কখনো আমি নার্ভাস হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি মুখে জিগির ছিল না। তারপরে ভাই আমার দাদি বলল যে মার দোয়া ছিল বাইসাইছস। এইটাই আমার জীবনে একটা ঘটনা, আমার সারা জীবন যতদিন আমি পৃথিবীতে বাঁচবো, আমার সারা জীবন মনে থাকবো। অত আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। ধন্যবাদ হোসেন ভাই, ওনার জীবনে বাস্তব একটি অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করলেন। আর দর্শক, হোসেন ভাইয়ের ঘটনাটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো আমাদের স্টুডিওতে এসে আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আপনারা যদি আসতে চান তাহলে কোনো অসুবিধা নেই, আমাদের স্টুডিওতে এসেও আপনারা ঘটনা বলতে পারেন, অথবা যদি আপনারা চান যে লিখে ঘটনা পাঠাবেন তাহলে সেটাও আপনারা করতে পারেন। আর যদি আপনারা চান যে অডিও রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে সেটাও আপনারা করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা অডিও রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। তো ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো দর্শক, আবারও ধন্যবাদ জানাচ্ছি, পুরো ঘটনাটি আপনারা শুনেছেন। আশা করি কেমন হয়েছে আমাদের আজকের এপিসোডটি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদেরকে আবারও আমি ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সাথে আনন্দময় সময় কাটাবেন সেই আশা ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।